আমার মনে আছে 2010 সালে দ্যাট ইজ টু জুলিয়েট ছবির সাউন্ড ট্র্যাক হিসেবেই প্রথমবার আমি টেলর সুইফটের গান শুনেছিলাম এবং তখন থেকে আমি হ্যানা মন্টানা দেখতাম এবং স্কুলে এমন এক বন্ধু জুটিয়েছিলাম যে বুঝতো এই ধরনের গান আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এবং ছবিটার সঙ্গে আমার পরিচয় সূত্রপাত ঘটেছিল এমন একজনের হাত ধরে যিনি ভুল করে আমার পেন ড্রাইভে একগুচ্ছ সিনেমা দিয়ে দিয়েছিলেন এবং কোনো একটা কারণে অল্পবয়সী ছেলেদের টেলর সুইফট শোনা উচিত কিনা সেটা আমি সত্যিই জানতাম না এবং আমার কাছে ব্যাপারটা বেশ নিরীহ বলেই মনে হয়েছিল। এবং আস্তে আস্তে আমি গান কিনতে শুরু করি, সিঙ্গলস, ডিজিটাল সিঙ্গলস, ফিজিক্যাল কপিজ এবং স্ট্রিমিং অ্যাপস তখনও বেশ নতুন। পরবর্তী বছরগুলোতে আমি যখন অনুসরের জগৎ এবং অল্টারনেটিভ ঘরানার দিকে সরে গেলাম তখনও আমার কাছে তিনি এক নগর হয়েই রইলেন। ন্যাশভিল থেকে উঠে আসা সেই শিল্পী যিনি সময়ের সঙ্গে সঙ্গে নিজের উচ্চারণভঙ্গি বদলে ফেলেছেন এবং হয়তো কোনো এক কারণে বরাবরই নিউ ইয়র্কে যাওয়ার বড় স্বপ্ন দেখতেন। ব্যাপারটা এমনটা নয় যে 2026 সালের মধ্যে তিনি ন্যাশভিল এর অন্যান্য কিংবদন্তির সমকক্ষ হতে পারতেন না। তিনি হয়তো তার নিজের হৃদয়ের ডাক অনুসরণ করেছেন বা হয়তো তার ব্যবসা, রাজনীতি বা ক্রমবর্ধমান ভক্ত সংখ্যার টানেই চলে গেছেন সেখানে। তিনি আমাদেরকে দিয়েছেন তার শ্রেষ্ঠ উপহার, এক অসামান্য সাহিত্যিকের লেখনী, দি পেনম্যানশিপ অফ দি সেঞ্চুরি। সঙ্গীতের ইতিহাসে অন্যতম চিত্তাকর্ষক কর্মজীবন গড়ে তুলেছেন টেলর অ্যালিসন সুইফট কেলসি। আর বলা চলে তার যাত্রা সবে শুরু হচ্ছে। কিশোরী কান্ট্রি গায়িকা হিসেবে প্রথম দিনগুলি থেকে ভাব তারকা হিসেবে তার আত্মপুনর্গঠন এবং কর্মজীবনের পরবর্তী পর্যায়ে গড়ে ওঠা অবিশ্বাস্য ব্যবসায়িক দক্ষতা। টেলর সুইফট একের পর এক জনপ্রিয় গান সৃষ্টি করে চলেছেন এই পুরো ব্যবস্থাপনার মাধ্যমে। নিজের ভাগের বিতর্ক তিনি সামনে নিয়েছেন এবং পরিচালনা করেছেন সর্বকালের অন্যতম সফল এক সঙ্গীত সফর। তিনি একজন প্রতিভাবান গীতিকার যার সম্পর্কের টানাপোড়েনের সহজবোধ্য বয়ান ভক্তদের সঙ্গে তাকে বেঁধে রাখে। এবং আপনি দীর্ঘদিনের সুইফটি হন বা নতুন ভক্তই হয়ে থাকুন না কেন, আমি এই ভিডিওটাতে এমন এক বিশেষ নির্দেশিকা আলোচনা করব আপনাদের সঙ্গে যাতে আমি তুলে ধরবো টেলর সুইফটের প্রত্যেকটা অ্যালবাম এবং তার গোটা কর্মজীবন, সেই সকল ব্যাপার যা এই যাবৎ আমরা জানতে পেরেছি। টেলর অ্যালিসন সুইফট হলেন তার নিজের যুগের অন্যতম প্রভাবশালী গীতিকার এবং গায়িকা। 2006 সালে তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন এবং কান্ট্রি শিল্পীদের সঙ্গে সফরে বের হন এবং ধীরে ধীরে পপ সঙ্গীতের দিকে সরে আসেন। টেলর সুইফট এই পর্যন্ত 16টি অ্যালবাম প্রকাশ করেছেন এবং 2023 সালের বিপুল জনপ্রিয় এরাস ট্যুর বা এরাস সফর এরপর তার সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় $1 বিলিয়ন কাছাকাছি। তার প্রকাশনার মধ্যে রয়েছে পূর্ব প্রকাশিত অ্যালবামগুলির 4টে পুনঃরেকর্ডিং। টেলর অ্যালিসন সুইফটের এই অ্যালবামগুলি টেলরস ভার্সন নামে পরিচিত, যার সূত্রপাত টেলর অ্যালিসন সুইফটের অন্যতম বড় এক বিতর্ক থেকে। সবচেয়ে আলোচিত বিরোধটি সম্ভবত হয়েছিল তার র্যাপার কানয়ে ওয়েস্টের সঙ্গে। 2009 সালে ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড গ্রহণের সময় কানয়ে ওয়েস্ট তার কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছিলেন এবং পরবর্তী বছরগুলোতে দুজনের নিজ নিজ রেকর্ডিং এর মধ্য দিয়ে সেই দ্বন্দ্ব গড়িয়েছে এবং তিনি প্রযোজকের সঙ্গেও একটা বড় বিবাদে জড়ান, যিনি পরে 2019 সালে টেলর সুইফটের প্রথম দিকের জনপ্রিয় গানগুলির স্বত্ব কিনে নেন। এবং টেলর সুইফট 58টি মনোনয়ন থেকে 14টি গ্র্যামি জিতেছেন, পেয়েছেন 8টি একাডেমি অফ কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ড এবং তিনি ঘরে ফিরিয়েছেন বিস্ময়কর 30টি VMAs। টেলর অ্যালিসন সুইফট 12টি স্টুডিও অ্যালবাম রেকর্ড করেছেন এবং এর সঙ্গে রয়েছে পূর্ব প্রকাশিত অ্যালবামগুলির 4টি পুনঃরেকর্ডিং এবং এই সমস্ত রেকর্ডিং আপনারা শুনতে পারবেন এবং উপভোগ করতে পারবেন স্পটিফাই, ইউটিউব মিউজিক, অ্যাপল মিউজিক, আইহার্ট রেডিও, ডিজার এবং প্যান্ডোরায়। এই ভিডিওটাতে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদের বলতে চাই যে টেলর অ্যালিসন সুইফটের এই পুনঃপ্রকাশনার ফলে তার কিছু কিছু অ্যালবাম খাবার বদলে গিয়েছে এবং অ্যাপল মিউজিক হচ্ছে গিয়ে সেই প্ল্যাটফর্ম বা সেই জায়গা যেখানে গেলে আপনি এই প্রচ্ছদের একটা বিশেষ মুদ্রায়ন দেখতে পাবেন, যেখানে অধিকাংশ ক্ষেত্রেই এই প্রচ্ছদ অ্যানিমেটেড। প্রথমেই আমরা আলোচনা করব টেলর সুইফট এর প্রথম অ্যালবাম টেলর সুইফট নিয়ে। মাত্র 16 বছর বয়সে প্রকাশিত এই অ্যালবামটা একটা কান্ট্রি অ্যালবাম। আওয়ার সং এবং শুড হ্যাভ সেড নো এর মতো জনপ্রিয় গান দিয়ে টেলর সুইফট তার কর্মজীবনের সূচনা করেন এবং এই দুটি গানই হট কান্ট্রি তালিকার 1 নম্বরে পৌঁছেছিল এবং এই অ্যালবাম দিয়েই তিনি মাইস্পেস এ ব্যাপকভাবে অ্যালবামের প্রচার চালিয়েছিলেন। এই ধরনের প্রচার চালানো শিল্পীদের মধ্যে তিনি একজন গুরুত্বপূর্ণ উদাহরণ। এবং অভিষেক কান্ট্রি প্লাটিনাম অ্যালবামের প্রতিটি গান এককভাবে বা যৌথভাবে লেখা প্রথম নারী কান্ট্রি শিল্পী হয়েছিলেন টেলর সুইফট, যা দীর্ঘদিন ধরে বয়স্ক পুরুষ শিল্পীদের প্রাধান্য দেওয়া এক শিল্পক্ষেত্রে তাকে বাড়তি স্বীকৃতি এনে দেয়। বাণিজ্যিক ক্ষেত্র এবং সমালোচক মণ্ডল উভয়ের বিচারে এই সফল অ্যালবাম ভালো সমালোচনা পায় এবং নিউ ইয়র্ক টাইমসের কাছ থেকে বিপুল পরিমাণে সমাদর পায় এই অ্যালবামটি এবং এটি একাডেমি অফ কান্ট্রি মিউজিক থেকে অ্যালবাম অফ দ্য ইয়ার এই মনোনয়ন অর্জন করে। টেলর সুইফটের দ্বিতীয় অ্যালবাম ফিয়ারলেস প্রকাশিত হয় তার 19তম জন্মদিনের মাত্র কয়েক সপ্তাহ আগে এবং এই অ্যালবামটি থেকে 5টি সিঙ্গল তালিকায় স্থান পায়। এর মধ্যে ইউ বিলং উইথ মি হয়ে ওঠে বিলবোর্ড এর রেডিও সংস এর 1 নম্বর হয়ে ওঠা প্রথম কান্ট্রি গান এবং
You Belong With Me যেতে একটা BMA এবং Kanye West'ের সঙ্গে একটা বড় বিতর্কের জন্ম দিয়েছিল এই ব্যাপারটি, এবং Fearless যেতে অ্যালবাম অফ দ্য ইয়ার এবং বেস্ট কান্ট্রি অ্যালবামের গ্র্যামি পুরস্কার, এবং তার সিঙ্গল White Horse জিতে নেয় আরও 2টি পুরস্কার, এবং Taylor Swift হন গ্র্যামির ইতিহাসের সর্বকনিষ্ঠ অ্যালবাম অফ দ্য ইয়ার বিজয়ী, এবং প্রকৃতপক্ষে ফিয়ারলেসই যাবৎ সর্বাধিক সমন্বিত কান্ট্রি অ্যালবাম, এবং এটি কান্ট্রি মিউজিক অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস এবং একাডেমি অফ কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডসেও অ্যালবাম অফ দ্য ইয়ার পুরস্কার জেতে। তার তৃতীয় অ্যালবাম স্পিক নাও টেলর সুইফট সম্পূর্ণ একাই লেখেন এবং 20 বছর বয়সে এটা প্রকাশ করেন তিনি, এবং এটা চিহ্নিত করে তার অধিকতর ভাব ঘেঁষা সুরের দিকে তার উত্তরণ, যদিও এখনও তিনি কান্ট্রির প্রভাব বিস্তৃতভাবে তুলে ধরেছেন এই অ্যালবামে। এই অ্যালবামটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সপ্তাহে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি কপি বিক্রি করে, এবং আজকে বোধহয় এই অ্যালবামটা প্রায় 8 বার প্ল্যাটিনাম প্রত্যয়িত হয়ে গিয়েছে। এবং সমালোচকেরা লক্ষ্য করেন আগের কাজগুলোর তুলনায় এই অ্যালবামটা অনেক বেশি সংঘাতমুখী এবং স্বীকারোক্তিমূলক সুরে বাঁধা, যা টেলর সুইফটের কৈশোর থেকে পুনর্বয়সে উত্তরণেরই প্রতিফলন বলা চলে। যেমন Kanye West'ের সঙ্গে সেই VMA-র কাণ্ড থেকে জন্ম নেয় Innocent নামে একটা গান, এবং টেলর সুইফট এই পরিণততর সুরে সমালোচকদের অসীম প্রশংসা কুড়াতে শুরু করেন ইতিমধ্যেই, এবং কান্ট্রির গণ্ডির বাইরে তার পা রাখাকেও স্বাগত জানান সমালোচকেরা। এবং বিলবোর্ড এর কান্ট্রি অ্যালবাম অফ দ্য ইয়ার পুরস্কার জেতে এই গানটি, এবং তার পাশাপাশি সিঙ্গল মিন 2টো কান্ট্রি পুরস্কার অর্জন করে। 22 বছর বয়সী টেলর সুইফট প্রকাশ করেছিলেন তার অ্যালবাম রেড, এবং অ্যালবামটির কেন্দ্রে ছিল তার ব্যক্তি জীবন, প্রেমে ফিকে হয়ে গেলে কি ঘটে তারই অনুসন্ধান, এবং এটাই ছিল আমার টেলর সুইফটের গানের সূচনা আমার জীবনে ব্যক্তিগতভাবে, এবং এটি তার কান্ট্রি পপ শৈলীতে প্রথম রক এর একটা প্রভাব যোগ করে প্রথমবারের জন্য, এবং টেলর সুইফটকে করে তোলে প্রথম নারী শিল্পী যিনি পরপর 3টি অ্যালবাম বিলবোর্ড 200-এর শীর্ষে অন্তত 6 সপ্তাহ ধরে অব্যাহতভাবে রেখেছিলেন, এবং তিনি আবারও গ্র্যামিতে অ্যালবাম অফ দ্য ইয়ার এবং বেস্ট কান্ট্রি অ্যালবাম এর মনোনয়ন পান, এবং এই একই সঙ্গে অ্যালবাম অফ দ্য ইয়ারের জন্য একটা CMAA মনোনয়নও পান তিনি। অ্যালবামটিতে টেলর সুইফটের সঙ্গে কাজ করেন স্নো পেট্রোলের গ্যারি লাইপারি এবং এড শিয়ারেন ছাড়াও আরো অনেক শিল্পী, এবং এটাতে ছিল I Knew You Were Trouble When You Walked In এবং We Are Never Ever Getting Back Together এর মতো তুমুল জনপ্রিয় গান। টেলর সুইফটের কর্মজীবনে সেই পর্যন্ত সবচেয়ে মিশ্র সমালোচনা পায় রেড, যদিও তা মূলত ইতিবাচকই ছিল, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই মুহূর্তে সমালোচকেরা যেন খানিকটা এই ব্যাপারটা মেনে নিতে হিমশিম খাচ্ছিলেন যে তিনি আস্তে আস্তে বড় হয়ে উঠছেন এবং তিনি তার রুচি পাল্টাচ্ছেন, কিন্তু তার ভক্তরা এক বাক্যে এই অ্যালবামটাকে ভালোবেসেছিল। 2 বছর অন্তর একটি অ্যালবাম দুরন্ত গতি বজায় রেখে টেলর সুইফট 24 বছর বয়সে প্রকাশ করেন 1989, এবং এটা তার 5ম স্টুডিও অ্যালবাম, এবং এটাতে শোনা যায় ম্যাক্স মার্টিনের ইলেকট্রনিক প্রভাব, এবং এটাই তার প্রথম প্রকৃত ভাব সংকলন, এবং আমার কাছে ভাব ধর্মগ্রন্থ। 1989-কে ডিজিটাল মাধ্যমে প্রকাশ করতে অস্বীকার করে টেলর সুইফট গোটা শিল্পক্ষেত্রের প্রতি একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছুড়ে দেন। তা সত্ত্বেও তিনি বিক্রি করেছিলেন 1 মিলিয়নের কাছাকাছি অ্যালবাম কপি। অ্যালবামটি বাণিজ্যিক এবং সমালোচক উভয় বিচারেই বিপুল সাফল্য পায়, এবং টেলর সুইফটকে এটা এনে দেয় অ্যালবাম অফ দ্য ইয়ার এবং বেস্ট পপ ভোকাল অ্যালবাম এর গ্র্যামি, এবং জনপ্রিয় সিঙ্গলগুলির মধ্যে ছিল শেক ইট অফ, ওয়াইল্ডেস্ট ড্রিমস, এবং স্বভাবত এই গানগুলো ঘিরে চলতে থাকে তার অন্তহীন জল্পনা, এবং টেলর আসলে কার কথা বলছেন এই ব্যাপারগুলো নিয়ে প্রচুর সমালোচনা শুরু হয়, এবং অ্যালবামটি রচনা এবং নির্মাণকালে হ্যারি স্টাইলসের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল সব জায়গায়। পপে মোড় নেবার পর গণমাধ্যমের কড়া নজরদারির জবাব টেলর সুইফট দেন রেপুটেশন অ্যালবামে, কখনো ক্ষুব্ধ, কখনো হতাশ, এবং শেষ পর্যন্ত ভালোবাসাতেই শক্তি খুঁজে পাওয়া। এটাই ছিল বিগ মেশিন রেকর্ডসের প্রকাশিত হওয়া টেলর সুইফটের শেষ অ্যালবাম। কিশোরী বয়সে এই সংস্থার সঙ্গেই তিনি নিজে চুক্তিবদ্ধ হয়েছিলেন, এবং আমার ব্যক্তিগতভাবে মনে আছে যে এই প্রকাশ সম্পর্কে তিনি কোনো সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি, এমনকি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিও তিনি মুছে সাফ করে দিয়েছিলেন এই অ্যালবামটা প্রচারের আগে। এবং লুক হোয়াট ইউ মেড মি ডু এর মতো সিঙ্গল তৎকালীন 27 বছর বয়সী গায়িকার এক নতুন রূপ সামনে আনে, যা সবার মনোপুত হয়নি, কিন্তু ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছিল। আগের অ্যালবামগুলোর তুলনায় সমালোচকদের অভ্যর্থনা ছিল শীতল, যদিও সাম্প্রতিককালে পিছনে তাকিয়ে যদি আমি দেখি এই গোটা ব্যাপারটাই বলবো যে সমালোচকদের সেই মনোভাব এখন একটা নরম হয়ে গিয়েছে। তার সত্ত্বেও রেপুটেশন 4 বার প্ল্যাটিনাম প্রত্যয়িত হয়, এবং টেলর সুইফটকে এনে দেয় বেস্ট পপ ভোকাল অ্যালবামের গ্র্যামি মনোনয়ন। এবং বিগ মেশিনের বিচ্ছেদের পর 7ম স্টুডিও অ্যালবাম লাভার এর জন্য টেলর সুইফটের ঠিকানা হয় রিপাবলিক রেকর্ডস। এই প্রেমপত্র তিনি আংশিকভাবে উৎসর্গ করেন তার ভক্তদের, যারা রেপুটেশনের বিতর্ক এবং পরবর্তী স্টেডিয়াম সফরের সময় তার পাশে ছিলেন।
রেপুটেশনের সময় নীরব থাকার পর এই অ্যালবামটির জন্য তিনি আবার সংবাদ মাধ্যমের সামনে ফিরে আসেন এবং 29 বছর বয়সে লাভার প্রকাশ করা টেলর সুইফটের প্রথম 3টি গান নিয়েই বিলবোর্ডের শীর্ষ 10-এ জায়গা করে নেন, যার মধ্যে ছিল ইউ নিড টু কাম ডাউন এবং প্যানিক এট দ্য ডিস্কোর ব্র্যান্ডন ইউরির সঙ্গে গাওয়া মি। আমার খুব একটা পছন্দ নয় এই গানটি। এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফোনোগ্রাফিক ইন্ডাস্ট্রির হিসাব অনুযায়ী সে বছর 32 মিলিয়ন কপি বিক্রি করে অ্যালবামটি অন্য সব প্রকাশকে ছাপিয়ে যায় এবং টেলর সুইফটকে এনে দেয় এটা রাশি রাশি স্বীকৃতি, যার মধ্যে রয়েছে 4টি BMA, সং অফ দ্য ইয়ার, বেস্ট পপ ভোকাল অ্যালবামের গ্র্যামি মনোনয়ন এবং ফেভারিট পপ রক অ্যালবাম বিভাগে একটি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডও। 2020 সালের অতিমারির চূড়ায় একটা নতুন টেলর সুইফট অ্যালবাম এসেছিল ঠিকই, যার নাম ফোকলোর, এবং জনসাধারণের হয়তো খানিকটা এটার দরকার ছিল এবং কোভিড-19 কারণে লাভার এর সফর বাতিল হয়ে যাওয়ার পর টেলর সুইফটের এই আকস্মিক প্রকাশটা ভার্চুয়াল মাধ্যমে প্রযোজনা করেন অ্যারন ডেজনার এবং জ্যাক অ্যান্টনাফ। এবং আগের অ্যালবামগুলোর তুলনায় এটা গল্প বলার ধাঁচে একটা ভিন্নমুখী যাত্রা, যেগুলো অনেকটাই ব্যক্তিগত আর মৃদু ব্যালেড এবং অধিকতর ফোকি শৈলী দিয়ে ফোকলোর একটা অসাধারণ আবহ তৈরি করে। এবং বানি বেয়ার, যেভাবে কেটি পেরি বলেন, বা বান আইভার কে নিয়ে পাওয়া এক্সাইল হয়ে ওঠে বিলবোর্ড তালিকার শীর্ষে ওঠা সুইফটের 6ষ্ঠ সিঙ্গল। আর এই এবং টেলর সুইফটের চিত্তাকর্ষক জীবনে সম্মত সেরা সমালোচক সারাটি পায় এই অ্যালবামটি। এটা গ্র্যামিতে অ্যালবাম অফ দ্য ইয়ার জেতে, যার ফলে টেলর সুইফট হন এই কৃতিত্ব 3 বার অর্জনকারী প্রথম নারী শিল্পী এবং রোলিং স্টোন পরে এটিকে সর্বকালের সেরা 500 অ্যালবামের তালিকায় স্থান দেয়। নিজের 31তম জন্মদিনের 2 দিন আগে এবং ফোকলোর প্রকাশের 5 মাস পর টেলর সুইফট প্রকাশ করেন তার নবম স্টুডিও অ্যালবাম এভারমোর। এবারও তিনি অভিব্যক্তিগত সুর এড়িয়ে ফোক আবহকেই আপন করে নেন। সমালোচকেরা ফোকলোরের এই সহোদর অ্যালবামটিকে অভিহিত করেন এনজি রক এবং চেম্বার পপ এর এক পলায়নী মিশ্রণ হিসেবে এবং এভারমোর কুড়িয়ে নেয় আরও সমালোচক প্রশংসা। এই অ্যালবামটি অ্যালবাম অফ দ্য ইয়ার এর মনোনয়ন পায় এবং প্রথম সপ্তাহেই প্রায় 1 মিলিয়নের কাছাকাছি কপি বিক্রি করে এবং আত্মপ্রকাশেই বিলবোর্ড তালিকায় শীর্ষে ওঠা এটা ছিল টেলর সুইফটের টানা 8ম স্টুডিও অ্যালবাম এবং এই অ্যালবামটির সিঙ্গল উইলো টেলর সুইফটকে 8মবারের মতো সিঙ্গল তালিকার শীর্ষে তোলে। আর নোবডি নো ক্রাইম এবং কনি আইল্যান্ড এর মতো জনপ্রিয় গান হয়ে ওঠে বহুল প্রচলিত টেলর সুইফট সঙ্গীত এই বছরে। এবার আসি 2021 সালে। 2021 সালে তার প্রথম দিকের অ্যালবামগুলোর শতাধিকারী এর সঙ্গে দীর্ঘ বিরোধের পর সুইফট টেলরস ভার্জন শিরোনামের এক ধারাবাহিকে আগের অ্যালবামগুলি নতুন করে রেকর্ড করতে শুরু করেন এবং ভক্তরা এই নামগুলির আওতায় থাকা আগের অ্যালবামগুলিকে ডাকেন স্টোলেন ভার্জনস নামে। এবং 31 বছর বয়সে প্রকাশিত ফিয়ারলেস দিয়ে শুরু করেন সুইফট অ্যালবামগুলোকে একটা নতুন কল্পরূপ দেওয়া এবং একই সঙ্গীতায়োজন বজায় রেখে তিনি কণ্ঠ হালনাগাদ করে তিনি তৈরি করেন এই গোটা প্রকল্পটাকে। এবং এগুলোতে আরও থাকে ফ্রম দ্য ভলস নামক গান, যা মূল সংস্করণে প্রকাশিত হয়নি। এবং ফিয়ারলেস টেলরস ভার্জন হয়ে ওঠে বিলবোর্ড 200 তালিকায় 1 নম্বরে ওঠা পুনঃ রেকর্ডকৃত অ্যালবাম। তার সমালোচকদের সারা উষ্ণ হলেও এই বড় প্রভাবটি পরে শিল্পমহলে টেলরস ভার্জনগুলোকে ঘিরে বিশাল বড় আলোচনা সৃষ্টি হয় সঙ্গীত মহলে। গানের সত্ত্ব আসলে কার হাতে থাকা উচিত এই প্রসঙ্গটাকে নিয়ে এবং প্রসঙ্গত উল্লেখ্য বিভিন্ন জনপ্রিয় তারকা যেমন প্রিন্স এর কাছেও এই সত্ত্ব নিজের হাতে ছিল না এক সময়। এবার আসি সুইফটের দ্বিতীয় পুনঃপ্রকাশটির কাছে। তিনি তার 32তম জন্মদিনের 1 মাস আগে ফিয়ারলেস এর পুনঃপ্রকাশের মাত্র কয়েক মাস পর প্রকাশ করেন রেড টেলরস ভার্জন এবং এটাতে রয়েছে 30টি গান, যার মধ্যে 10টি মূল অ্যালবামে ছিল না, 6টি ছিল ফ্রম দ্য ভলস এর নির্বাচন এবং এর ফলে 16 মাসের মধ্যে বিলবোর্ড 200 তালিকার শীর্ষে ওঠা 4টি অ্যালবাম পান টেলর সুইফট। এটা একটা নতুন রেকর্ড এবং উল্লেখযোগ্যভাবে সংশোধিত ওয়াল টু ওয়েল, যার দৈর্ঘ্য 10 মিনিট, তালিকার শীর্ষে ওঠা দীর্ঘতম গান হয়ে ওঠে। অ্যালবামটি টেলর সুইফটকে এনে দেয় আরও একটা গ্র্যামি পুরস্কার এবং 2টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড। এবং এর মধ্যেই সুইফট একটা সময় বের করে ফেলেন তার 10ম স্টুডিও অ্যালবাম প্রকাশের জন্য। তার নাম হলো গিয়ে মিডনাইটস। এটা ছিল ভক্তদের প্রিয় সেই আত্মজৈবনিক গীতি রচনায় ধারায় প্রত্যাবর্তন, প্রেম, হৃদয় ভঙ্গম এবং আত্মসংশয় নিয়ে চিন্তামগ্নতা। এবং স্বভাবতই মিডনাইটস হয়ে ওঠে বিলবোর্ড 200-এ টানা 11তম 1 নম্বর অ্যালবাম। এক সপ্তাহে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি কপি বিক্রি করে এই অ্যালবামটি এবং অক্টোবরে টেলর সুইফট এর 33তম জন্মদিনের প্রায় 2 মাস আগে প্রকাশিত হওয়া সত্ত্বেও এই অ্যালবামটা হয়ে ওঠে 2022 সালের সর্বাধিক বিক্রিত অ্যালবাম এবং বহু বিনোদন প্রকাশনার 2022 সালের সেরা অ্যালবামের তালিকায় ঠাঁই করে নেয় এবং 6টি গ্র্যামি মনোনয়ন পায়। এবং সবথেকে বেশি উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এই অ্যালবামটাই জন্ম দেয় এরাস সফরের বা এরাস ট্যুর এর, যেটা ইতিহাসের প্রথম কনসার্ট সফর, যা থেকে আয় হয়েছে প্রায় $1 বিলিয়ন বেশি টাকা। এবং এরপর আমি আলোচনা করতে চাই টেলর অ্যালিসন সুইফটের স্পিক নাও টেলরস ভার্জন নিয়ে। এবং
2023 সালটা টেলর সুইফটের কেটেছে খানিকটা ব্যস্ততার মধ্যেই এবং সফরের পাশাপাশি তিনি প্রকাশ করেন দুটো টেলরস ভার্সন। প্রথমটি হচ্ছে গিয়ে স্পিক নাও, যেটা প্রকাশিত হয় জুলাই মাসে এবং 33 বছর বয়সে তিনি প্রকাশ করেন এই অ্যালবামটি। এবং মূল অ্যালবামের তুলনায় এই অ্যালবামটাতে অনেক বেশি রক ইমেজ রয়েছে এবং তার সঙ্গে রয়েছে 6টা গান যেটা ফ্রম দ্য ভল্ট থেকে এসেছে এবং এটা হয়ে ওঠে বিলবোর্ড তালিকার শীর্ষে ওঠা সুইফটের টানা 12তম অ্যালবাম। এবং এই কৃতিত্ব অর্জন করার পাশাপাশি টেলর সুইফট যে কোনো নারী গায়িকার সর্বাধিক 1 নম্বর অ্যালবামের বারবারা স্ট্রাইস্যান্ড এর রেকর্ড তিনি ভেঙে দেন এবং সেই পর্যন্ত অ্যালবামটির 22টা গানের সবকটাই বিলবোর্ড হট 100-এ জায়গা পায়। এবং বেটার দ্যান রিভেঞ্জ এর কথার বদল নিয়ে কিছু সমালোচক খানিকটা অসন্তুষ্ট ছিলেন বটে, তবে সামগ্রিকভাবে অ্যালবামটি জোরালো সমালোচনায় সাড়া পায় এবং অ্যালবাম প্রকাশের পরের দিনই স্পটিফাইতে এই অ্যালবামটি প্রায় 12 মিলিয়ন এর কাছাকাছি স্ট্রিম পায়, যেটা একটা নজিরবিহীন রেকর্ড গড়ে তোলে এবং কয়েক মাস পরেই 1989 টেলরস ভার্জন সেই রেকর্ড ভেঙে দেয়। সুতরাং এই প্রসঙ্গে আলোচনা করতেই হবে যে অক্টোবর এর শেষের দিকে 1989 টেলরস ভার্জন প্রকাশ করে টেলর সুইফট 2023 সালের ইতি টানেন। তৎকালীন 33 বছর বয়সী শিল্পীর সে বছরের দ্বিতীয় পুনঃপ্রকাশ এটি এবং এটি স্পটিফাই এবং অ্যামাজন মিউজিক এর স্ট্রিমিং রেকর্ড গড়ে। এর পাশাপাশি বিলবোর্ড তালিকায় এটি হয়ে ওঠে তার সর্বাধিক বিক্রির সপ্তাহ, যেটা তার 13তম তালিকা শীর্ষ অ্যালবাম। 1989 টেলরস ভার্জন এর 7টি গান একসঙ্গে বিলবোর্ড এর শীর্ষ 10-এ অবস্থান করছিল, যার মধ্যে 3টি ফ্রম দ্য ভল্ট থেকে এসেছে। ব্যাড ব্লাড এর কেন্ড্রিক লামার এর রিমিক্সটি বিশেষভাবে জোরালো সমালোচক এবং ভক্তদের কাছ থেকে সাড়া পায় এবং মূল 1989 প্রকাশের ঠিক 9 বছর পর একই তারিখে পুনঃপ্রকাশটি আসে। মিডনাইটস এর জন্য বেস্ট পপ ভোকাল বিভাগে 2024 সালের গ্র্যামি গ্রহণের ভাষণে টেলর সুইফট ঘোষণা করেন যে এক নতুন টেলর সুইফট অ্যালবাম আসতে চলেছে, যার নাম হচ্ছে গিয়ে দি Tortured Post Department, যা 2024 সালের 19 এপ্রিল প্রকাশিত হয় এবং ভক্তদের কাছে পায় রুদ্ধশ্বাস এক অভ্যর্থনা। টেলর সুইফটের বিপুল সফর এরাস ট্যুর এর বহু প্রতীক্ষিত পরবর্তী অ্যালবাম দ্য লাইফ অফ এ শোগার্ল এক প্রাণবন্ত পপ অ্যালবাম, যার বেশ কয়েকটি গানের অনুপ্রেরণা NFL তারকা ট্রাভিস কেলসির সঙ্গে টেলর সুইফটের রূপকথার মতো প্রেম। দ্য ফেট অফ অফিলিয়ার মতো জনপ্রিয় গান তার সেই চেনা গল্প বলার ভঙ্গিটা স্পষ্ট করে দেয় আরো একবার আমাদের কাছে। মহাতারকাদের কাছ থেকে দাবি করা সদ্য সক্রিয় ব্যক্তিত্বের রূপক হিসেবে শোগার্ল শব্দটি ব্যবহার করে টেলর সুইফট খ্যাতি বিষয় তার অন্তর্দৃষ্টির জন্য সমালোচকদের কাছে প্রশংসা পান। যদিও কেউ কেউ প্রতিশোধ গানের একদা রানীর এই অধিকতর প্রফুল্ল সুর গ্রহণ এবং আগের কাজের তুলনায় গীতিকাব্যিক জটিলতার ঘাটতির সমালোচনা করেন। যে সময় এই অ্যালবামটা প্রকাশিত হয়েছিল সেই সময় গ্র্যামির মনোনয়ন এর তারিখ পার হয়ে যায়, সেই কারণে এই অ্যালবামটা গ্র্যামির জন্য মনোনীত হয়নি সেই বছরের জন্য। তবে এটি যেতে 7টি iHeart Radio Music Award। যে কোনো শিল্পক্ষেত্রের ভেতরে বেড়ে উঠলে পরিবর্তন অনিবার্য এবং কান্ট্রি থেকে পপ থেকে ফোক আবার পপ এই বিবর্তনের পাশাপাশি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টেলর সুইফট হাত দিয়েছেন অধিকতর পরিণত বিষয়েও। তার সাম্প্রতিক কাজগুলি কৈশোরের প্রেম এবং দ্বন্দ্ব থেকে সরে এসে তুলে ধরেছে জটিল বন্ধুত্ব, গণমাধ্যমে নজরদারি, এমনকি ঐতিহাসিক আখ্যানও। বিবাহ সবাইকে বদলে দেয়, আর টেলর সুইফট ব্যতিক্রম হবেন না এবং তিনি প্রমাণ করেছেন নিজের মূল গান নতুন করে গাইলেও তার বলার মতো নতুন কিছু থেকে যায়, নয়তো ভক্তরাই তাকে দিয়ে সরবে বলিয়ে নেয়। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বজুড়ে একাধিক ভূখণ্ডে বেশ কিছু রাজনৈতিক সমস্যার সমাধান আর অর্থনীতিকে চাঙ্গা করার কথা বাদ দিলেও এই ডিস্কোগ্রাফি শেষ করলে আপনি দেখতে পাবেন ন্যাশভিল এর এক তরুণীর যাত্রাপথ, ডিজনির ছবি থেকে চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক হয়ে ওঠা আজকের বিশ্বের সম্ভবত সবচেয়ে সক্রিয় ভক্তগোষ্ঠী সুইফটিজ গড়ে তোলা পর্যন্ত। আর সেই ট্রেডমার্ক নিঃসন্দেহে টেলর সুইফটের তৈরি এবং টেলর সুইফটের মালিকাধীন।